আচ্ছা, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ তো? একটু জানাও তো। চলো তো। আহ, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তোমরা জানো যে আজকে যেহেতু সানডে, আমাদের সপ্তাহে যে ক্লাসগুলো হয়ে থাকে তার আমরা মডেল কোশ্চেন পেপার হিসাবে আর বোটানি, জুলজি এবং ফিজিওলজি তিনটে পোর্শনকেই আমরা একসাথে নিয়ে আসি। আর সেটাই হচ্ছে কি আমরা করব। বোটানি থেকে 10টি কোশ্চেন রয়েছে, জুলজি থেকে 10টি রয়েছে এবং ফিজিওলজি থেকে 10টি রয়েছে। তো প্রথমে তোমাদের ফিজিওলজি পার্টটা রাখা আছে, যেটা আমরা পড়েছিলাম থিওরি হিসাবে। তো কোশ্চানগুলো একটু স্টেটমেন্ট টাইপস করা আছে, যাতে করে পড়াশোনা করার পরে তোমাদের ভবিষ্যতে যে পরীক্ষাগুলো দেবে তাতে যাতে তোমরা কমন পেতে পারো, তাই না? মানে বড় কোশ্চান দেখে বা লং কোশ্চান দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চানের অ্যান্সারগুলো ডিফাইন করে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো যারা একদম নতুন আছো, তোমরা হয়তো তোমাদের একটু কষ্ট হতে পারে, যারা আজকালকে জয়েন করেছো বা যারা থিওরি ক্লাস করেছিলে, তোমরা জানো যে আমাদের থিওরির সাথে এই কোশ্চানগুলো তোমরা মিল পাবে এবং করতে পারবে। ঠিক আছে? তো ঘাবড়ে স্যার যাওয়ার কিন্তু ইনলাইনের পোর্শনটা না এখনো হয়নি। ঠিক আছে, তো ওটা কোনো কারণে হচ্ছে কি তোমার এনজাইমটাও করে দেওয়া হয়েছে, যেহেতু একটা ইউনিট হিসাবে করা হয়েছিল কোশ্চেন। তো ওই ইউনিটটাকে ধরে করে দেওয়া হয়েছে। আর যতটা পারো করো, না হলে আমি উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে? তো চলো, ঘাবড়ানোর কিছু কারণ নেই। কোশ্চেনগুলো হচ্ছে কি তোমার অ্যান্সার আমরা শুরু করে দিই। ঠিক আছে? আমি ফিজিওলজিটা আগে করছি না, আমি আগে বোটানি করছি, তারপর জুলজি, তারপর ফিজিওলজি। যেভাবে আমরা ক্রোনোলজিক্যালি দেখতে পাই, আমরা সেইভাবেই শুরু করছি। ঠিক আছে? তাহলে আগে কি বললাম? আগে বোটানি, তারপর জুলজি, তারপরে ফিজিওলজি। তো চলো, ফার্স্ট যে কোশ্চেন আছে বোটানি থেকে। হুম। তো এখানে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের যে নিউক্লিয় এবং কোষীয় সংগঠনের মধ্যে পার্থক্য কি হবে? বাংলা ইংরেজি দুটো ভাষায় আছে। আশা করি তোমাদের পড়তে এবং বুঝতে কোনো সমস্যা হবে না, তাই না? প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো আর কি। ঠিক আছে? চলো, প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে। আমি দেখতে পাচ্ছি আপাতত 31 জন মতন জয়েন করেছো, তাই না? তো অতএব হচ্ছে কি, যারা জয়েন করেছো তোমরা প্রত্যেকে অ্যান্সার বলবে। আমি সময় দিচ্ছি, ঠিক আছে? আমি তাড়াহুড়া করবো না, আমি সময় দেব, যাতে করে সবাই তোমরা উত্তর করতে পারো, তাই না? আচ্ছা, খুব ভালো। কারণ অনেকে উত্তর দিয়েছো তোমরা, তাই না? আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জন তোমরা অপশন সি দিয়েছো। দেখো, এখানে ফার্স্ট যে অপশনটা বলেছে, ভালো করে লক্ষ্য করো, যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দ্বিস্তর বিশিষ্ট পর্দা অঙ্গাণু, পর্দা দ্বারা আবৃত সুগঠিত নিউক্লিয়াস থাকে। এটা তো একদম ভুল কথা, না? এটা একদম এটা বলা যাবে না। প্রোক্যারিওট তা আবার ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, এটা দেখার সাথে সাথে কেটে দাও। আচ্ছা, অপশন বি বলেছি। দেখো, আমি কি বলেছি, যে আমি প্রত্যেকটা কোশ্চেনগুলোকে ডিফাইন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যাতে করে তোমাদের অসুবিধা যদি না হয়। আচ্ছা, প্রোক্যারিওটিকের সেল কন্টেনিং মেমব্রেন বাউন্ডেড অর্গানেল, এরকম তো কোনো কথা নয় বাবা, এটাও কেটে দাও। কারণ প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের মতন পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু এটা থাকে না, ইউক্যারিওটিকে থাকে, তাই না? তো সেক্ষেত্রে এখানে বলেছে প্রোক্যারিওটিকে থাকে কিন্তু ইউক্যারিওটিকে থাকে না, এটা ভুল। আচ্ছা, অপশন সি বলেছে প্রোক্যারিওটিকের পর্দা আবৃত নিউক্লিয়াস এবং বিশেষায়িত পর্দা আবৃত অঙ্গাণু থাকে না, ভালো কথা। অন্যদিকে ইউক্যারিওটিকের উভয়ই উপস্থিত থাকে, একদম ঠিক। তাহলে অপশন সি ঠিক আছে। তাও আমরা অপশন ডি এরটা দেখে নিই। ডিএনএ ইন প্রোক্যারিওটস ইজ অর্গানাইজড ইনটু এ লিনিয়ার ক্রোমোজোমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য হিস্টোন প্রোটিন, এটা ভুল। এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই, প্রোক্যারিওটিকের নয়। তাহলে এটাও ভুল হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, যারা যারা তোমরা উত্তর করতে পেরেছিলে না, আমি যে ডিফাইন করে দিলাম, এবারে তোমরা বুঝতে পারলে তো কেন অপশন সি উত্তর হলো? একটু তোমরা জানাও তো। মানে জানানো বলতে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। কমেন্টে বা যেখানে তোমরা মেসেজ করছো সেখানে লিখো সিসি। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে তো?
আচ্ছা, এই কোশ্চেন বড় দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমি আবার বলে দিচ্ছি, বড় কোশ্চেন দেখে ভয় পাওয়ার কারণ নেই। দেখতে বড়, উত্তর কিন্তু সোজা, ঠিক আছে। এটাকে যদি বাংলা ইংরেজি আলাদা আলাদা করে দেওয়া হতো তাহলে ভালো হতো, কিন্তু তাতে পেজের নাম্বারটা অনেক বেশি হয়ে যেত। চলো, তাও তোমরা বুঝতে পারছো আশা করি। চলো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো। বলেছে যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটের উদ্ভিদের কোষ প্রাচীরের মৌলিক রাসায়নিক গঠনের পার্থক্য নিচে বর্ণনা করো। Which of the following describes the fundamental chemical composition differences in the cell wall of prokaryotes and eukaryotic plants? ঠিক আছে, ভালো করে বুঝে উত্তর দাও, আমি তাড়াহুড়া একদম করছি না। তোমরা জানো কম্পিটিশনের মার্কেট, তাই না, ওয়েস্ট বেঙ্গলে চাকরির হাহাকার পড়ে গেছে, তাই না, কারণ দীর্ঘদিন রিক্রুটমেন্ট নেই। তো এই জন্য মন দিয়ে ভালো করে হচ্ছে কি ক্লাসগুলো করো, তাই না। এই পরীক্ষাটা হতে 2027, তাই না, তো তার আগে সমস্ত কনসেপ্ট নিয়ে ক্লাসগুলো করো। আর প্রিপারেশন এসপি একাডেমিতে দেখবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে সর্বোচ্চ ক্যান্ডিডেট কিন্তু এখানেই পড়বে, তাই না। তো অতএব হচ্ছে কি কম্পিটিশন তো হাই হবেই, তাই না, কারণ সবাই একই কন্টেন্ট পড়াশোনা করবে। তো তার ক্ষেত্রে যারা বেশি ভালো পড়াশোনা করবে তাদের র্যাঙ্ক ভালো হবে। কি বলছি বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এখানে আলটিমেট দেখবে একটা সময় পরে দেখবে যে তোমার হাইয়েস্ট নাম্বার অফ দ্য স্টুডেন্ট প্রিপারেশন এসপিতেই তোমাদের সাথেই ক্লাস করছে, ঠিক আছে। তো ওতেই হচ্ছে কি বি কেয়ারফুল, তাই না, যারা প্রথম থেকে জয়েন করছো কনসেপ্টগুলোকে ভালো করে গ্রো করে নাও। দেখো, তাহলে এখানে আমরা কোষ প্রাচীরের মৌলিক রাসায়নিক গঠনের পার্থক্য বলেছি। তাহলে ফার্স্ট অপশন কি বলেছে দেখো, প্রোক্যারিওটিক সেল ওয়াল আর প্রাইমারিলি কম্পোস্ট অফ কাইটিন, হোয়াট ইজ প্ল্যান্ট সেল ওয়াল মেড আপ অফ দ্য পেপটাইডোগ্লাইকেন, তাই না। এটা শোনা সঙ্গে সঙ্গেই কেটে দেওয়া উচিত। কেন? মানে প্ল্যান্টের সেল ওয়াল সে আবার প্ল্যান্ট মানে পেপটাইডোগ্লাইকেন নিয়ে গঠিত হয়? একদম নয়, কারণ আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে দেখতে পাই। আচ্ছা, এবার বলেছে যে প্রোক্যারিওটিক সেল ওয়াল টিপিক্যালি কন্টেইন পেপটাইডোগ্লাইকেন লাইক মিউরিন, while the plant cell wall composed of mainly of cellulose, একদম, তাই না। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন যেমন থাকে, ঠিক একইভাবে প্লান্টের ক্ষেত্রে আমরা সেলুলোজটা মূল কম্পোনেন্ট, আরও থাকে হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, কাইটিন, এগুলো থাকে, কিন্তু মূল উপাদানটা হচ্ছে কি তোমার সেলুলোজ। আচ্ছা, বলছে বোথ সেল টাইপস শেয়ার দ্য আইডেন্টিক্যাল সেল ওয়াল, না, এরকম হয় না। আচ্ছা, প্ল্যান্ট সেল ওয়াল লেক পলিস্যাকারাইডস ওয়াইল প্রোক্যারিওটিক সেল ওয়াল, না, এরকম তো কিছু নয়। তাহলে আমরা অপশন বি এরটাই হচ্ছে কি শান্তিতে উত্তর করে দেবো, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলেছে যে মেমব্রেন প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে কোন বিবৃতিটি সঠিকভাবে বা বৈজ্ঞানিকভাবে সঠিক আর কি, ঠিক আছে। কাকে বলেছে? প্লাজমা মেমব্রেন, এবং সেটা ফ্লুইড মোজাইক মডেলের সাপেক্ষে। টাইম দিচ্ছি, ভেবে চিন্তে উত্তর দাও, ঠিক আছে। একদম, তাহলে যারা যারা অপশন বি বলেছো না, তারা একদম সঠিক উত্তর বলেছো, তাই না। তো উত্তরটাকে বি সম্পূর্ণ করার আগে আমি বাকি অপশনগুলো বলে দিচ্ছি দেখো। দ্য প্লাজমা মেমব্রেন ইজ রিজিড স্ট্যাটিক স্ট্রাকচার কম্পোস্ট অফ এন্টায়ারলি ফসফোলিপিড উইথ নো এমবেডেড প্রোটিন। আচ্ছা, এটাকে আমরা পড়লাম ফ্লুইড মোজাইক মডেলে দেখলাম যে লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। সেই প্রোটিন দু প্রকারের হয়, পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। তো এখানে বলেছে যে মেমব্রেনটা আবার রিজিড, না, রিজিড হয় না, ফ্লুইডিটি হয়, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে কি ওয়ানেরটা একদম ভুল। বি বলেছে দেখো যে দ্য মেমব্রেন কনসিস্ট অফ ফসফোলিপিড বাইলেয়ার্স উইথ ইন্টিগ্রাল পেরিফেরাল প্রোটিনস দ্যাট ক্যান মুভ ল্যাটারালি উইদিন দ্য লেয়ার, একদম ঠিক আছে, তাই না। অপশন সি বলেছে কার্বোহাইড্রেটগুলো কোষের অভ্যন্তরের যোগাযোগের সুবিধার্থে শুধুমাত্র মেমব্রেনের সাইটোপ্লাজমিক না, দুদিকে থাকতে পারে, এটাও ভুল আছে। আচ্ছা, এবার বলছে ফসফোলিপিডের হাইড্রোফোবিক লেজগুলো, ফসফোলিপিডের যে হাইড্রোফোবিক লেজগুলো জলীয় পরিবেশের দিকে মুখ করে থাকে, যা একটি হাইড্রোফিলিক বাধা তৈরি করে, না,
যারা হাইড্রোফোবিক যে লেজগুলো আমি দেখিয়েছিলাম না, এটা হচ্ছে তোমার হেড, দিস ইজ দ্য টেল। হাইড্রো যেটা হেড হচ্ছে তোমার হাইড্রোফিলিক হয়, তারা পোলার নেচার হওয়ার জন্য তারা বাইরের দিকে থাকে। টেলটা হচ্ছে কি তোমার নন পোলার হয় এবং হচ্ছে কি তারা ভেতরের দিকে থাকে এবং তারা হাইড্রোফোবিক হয়। তাহলে এটাও ভুল, তাই না? তাহলে আমরা উত্তর করব কি অপশন বি। তাহলে যারা যারা অপশন বি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, এবং যারা বলতে পারোনি আশা করি বুঝতে পেরেছো, তাই তো? কোশ্চেনগুলো কেমন লাগছে বলো, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। খুশি তো? তোমরা খুশি হলে বাস ঠিক আছে, তাই না? তোমরা খুশি হলে ঠিক আছে, নাহলে তোমরা গালিগালাজ করবে, তাই না? যে স্যার ফিস নিয়ে পড়াচ্ছেন, অতএব আমাদের প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে না। সবই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবই হবে আস্তে আস্তে করে। আমরা এই তো শুরু করলাম, তাই না? দেখবে ফুল প্রিপারেশন তোমরা কিন্তু যখন পেয়ে যাবে এখান থেকে, তখন দেখবে একদম, তখন তুমি হচ্ছে কি তোমার প্রিমিয়াম লেভেল হয়ে যায়, যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো আর কি, ঠিক আছে? নাহলে কোর্স নিলে আর ধর কাছি ধরে আছি এরকম করলে হবে না। প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো, দেখবে তুমিও প্রিমিয়াম লেভেল হয়ে যাবে, ঠিক আছে? পাস করে যাবে, এইটুকু বলতে পারি, ঠিক আছে, যদি লাইভ ক্লাসগুলো মন দিয়ে করো আর কি। চলো কোশ্চেন নাম্বার 4। এবার বলছে কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ এবং কাঠামোগত গুরুত্ব সঠিকভাবে কোন বিবৃতিতে শনাক্ত করে, তাই না? ক্লোরোপ্লাস্টের কাজ এবং কাঠামোগত গুরুত্ব বলেছে, তাই না? প্রাইমারি ফাংশন এন্ড স্ট্রাকচারাল সিগনিফিকেন্স অফ ক্লোরোপ্লাস্ট ইন প্লান্ট সেল। দেখো আমরা উত্তর বলার আগেই প্রত্যেকটা স্টেটমেন্টগুলোকে আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখি। বলেছে ইট অ্যাক্টস এজ দ্য সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন হোয়ার গ্লুকোজ ইজ অক্সিডাইজ টু প্রডিউস এটিপি, তাই না? তাহলে বলেছে যে তোমার এখানে তো গ্লুকোজ তৈরি হয় বাবা, এখানে কিভাবে গ্লুকোজ অক্সিডাইজড হবে, তাই না? তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে এটা নয়, এটা হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে বলেছে, এটা ভুল। চলো নেক্সট বলেছে ইট ইজ এ ডাবল মেমব্রেন অর্গানাল কন্টেইনিং থাইলাকয়েড স্টেক্স ইনটু গ্রানা which capture light energy for photosynthesis. Yes, this is absolutely right, because আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট দ্বিএকক মেমব্রেন যুক্ত, তার ইনার মেমব্রেনটা ভাঁজ হয়ে গিয়ে থাইলাকয়েড তৈরি করছে এবং সেখানে লাইট ক্যাপচার হচ্ছে, ফটোসিনথেসিস সাহায্য করছে। আচ্ছা, তার বাদেও হচ্ছে দেখো বাকি অপশনগুলো আমরা দেখে নিই, একটু পড়ে নিই, তাই না? এটি মূলত প্রোটিন সংশ্লেষ করে এবং তা ভেকোলে ক্ষরণ করে, না প্রোটিন সংশ্লেষ করছে না, এর নিজস্ব ডিএনএ আছে, এখানে নেই বলেছে, তাই না? তাহলে এটাও ভুল। তাহলে আমরা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? যারা একদম নতুন থিওরি ক্লাসটা করোনি, আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পারছো তো? একটু জানাও তো কারা কারা নতুন আছো, আগে রেসপন্স করো। কারা কারা একদম নতুন, মানে থিওরি ক্লাস করোনি, কে কে আছো? আচ্ছা, এই যে তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে নাম লিখে রেখেছে না আর জে, এগুলো চলবে না বাবা, এগুলো একটু মডিফাই করে দেবে। কারণ হচ্ছে কি আমাদের কাছে তো একটা লিস্ট আছে যারা কারা কারা কোর্স নিয়েছে, তো অতএব হচ্ছে কি তোমরা এই যে একে আর জে এগুলো একটু বাবা মডিফাই করে নেবে। হ্যাঁ, আমি স্ট্রিক করিনি, যবে স্ট্রিক করে দেবো তাহলে তখন হচ্ছে কি তোমাকে কিন্তু মানে কোর্স থেকে বের করে দেওয়া, মানে লাইভ ক্লাস তুমি করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য তোমরা মানে এডিট করে নেবে, গুগল মিটে গিয়ে দেখবে এডিট করা যায় নামগুলো, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে না। আমি আগে থেকে বলে দিচ্ছি, তখন আবার বলবে না যে স্যার আমি কেন ক্লাস থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে? কারণ আমাদের কাছে লিস্ট আছে, সেই লিস্ট ধরে কিন্তু মিলিয়ে দেখে নেবো যে ওই নামটা আছে কিনা, তাই না? কোনো সন্দেহভাজক নাম দেখলেই কিন্তু সরাসরি তাকে ব্লক করে দেওয়া হয়, ঠিক আছে? স্যার তাহলে আর যে বলে রেজিস্টার করতে হবে আপনার কাছে? হ্যাঁ, আর যে বলে যদি তার নাম সেখানে যদি তার ইউজার নেমে সে যদি আর যে বলে লিখে থাকে, তাই না, তাহলে সে থাকবে, আমি দেখে নেবো যে হ্যাঁ আর যে রয়েছে। বুঝতে পেরেছো তো? ডোন্ট টেক ইট পার্সোনাল, ওকে? সে আর যে হোক বা তোমার ডিজে হোক, ঠিক আছে? জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। তো আশা করি বুঝতে পারছো, একটা সিস্টেম রয়েছে না, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? ডোন্ট টেক ইট পার্সোনাল। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে যে ইন্টারফেস দশায় ক্রোমোজোমের অতি গাঠনিক বা আল্ট্রাস্ট্রাকচার অবস্থা কোন বিবৃতিটি সঠিকভাবে বর্ণনা করে, ঠিক আছে? অর্থাৎ হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডেসক্রাইবস দ্য আল্ট্রাস্ট্রাকচার অফ ক্রোমোজোম ডিউরিং ইন্টারফেস স্টেজে যদি আমরা ক্রোমোজোমকে দেখি তাহলে কেমন দেখতে পাবো?
ফার্স্ট অপশন বলেছে যে ক্রোমোজোমগুলো অত্যন্ত ঘনীভূত দৃশ্যমান দণ্ড হিসাবে বিদ্যমান থাকে, তাই না? আচ্ছা আমাকে বলো, আমরা হচ্ছে কি যে ক্রোমোজোম স্টাডি করি, তো সেটা আমরা কোন দশায় দেখতে পাই বলো দেখি? হয় মেটাফেজ নয়তো হচ্ছে কি অ্যানাফেজ। তাহলে কন্ডেনসেশন কখন হয়? মেটাফেজে সবচেয়ে হাইয়েস্ট হবে। দ্যাটস ক্যান হোয়াই উই ক্যান ভিজিবল দ্য ক্রোমোজোম আন্ডার দ্য মাইক্রোস্কোপ ইন দ্য মেটাফেজ অর অ্যানাফেজ স্টেজ। বেসিক্যালি উই ক্যান ভিজিবল দ্য মেটাফেজ। সবথেকে ভালো দেখা যায়। একদম একদম। সো আমরা এই যে অপশনটা বলেছে ইন্টারফেস সম্বন্ধে অপশন 1, দিস ইজ অ্যাবসলিউটলি রং, তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট অপশন বলেছে দ্য ডিএনএ এক্সিস্ট এজ লুজলি কয়েলড ক্রোমাটিন কম্প্রাইজিং ডিএনএ wrapped around histone protein octamers known as the nucleosome. ইয়েস, আমরা ক্রোমোজোমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসাবে মানে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওজোম যে স্ট্রাকচারটা ফর্ম করে, দিস ইজ কনসিস্ট অফ দ্য হিস্টোন অক্টামার, তাই না? তো সেখানে হিস্টোন অক্টামার থাকবে এবং তাকে ঘিরে তোমার ডিএনএ গুলো র্যাপ করা থাকবে, তাই না? একদম এটা কিন্তু ঠিক। তাও আমি মানে ঠিক না ভুল সেটা পর্যালোচনা করার আগে বাকি দুটো অপশনকেও দেখে নিই। ক্রোমোজোমস আর এন্টায়ারলি কম্পোজড অফ আরএনএ উইথ নো অ্যাসোসিয়েশন অফ উইথ প্রোটিনস, এরকম নয় বাবা। এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি ডিএনএর সাথে প্রোটিন যুক্ত হয়ে গিয়ে তৈরি হয়। তাহলে অপশন সি এরটাও বাদ। ডি বলে যে দ্য স্ট্রাকচার কনসিস্ট অনলি এ সিঙ্গেল স্ট্র্যান্ড অফ ডিএনএ উইদাউট এনি হায়ার অর্ডার প্যাকেজিং। আমরা ডিএনএ তোমার হচ্ছে কি জানো, ক্রোমোজোমের যে নিউক্লিওজোম, তারপরে কোয়েলিং হবে, সুপার কোয়েলিং হবে, সলিনয়েড মডেল হবে, তারপরে গিয়ে আমরা ক্রোমোজোম ফর্ম করতে দেখতে পাই। তাহলে এটাও কিন্তু সঠিক নয়। তাহলে একমাত্র এখানে আমরা সঠিক হিসাবে করব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি দেখতে আমরা পাচ্ছি। স্যার ওই গ্রাস অপারের টেস্টিস থেকে রাপ্টার করে ওটার থেকে ওই সেল ডিভিশনের স্টেজ গুলো একদম নিজে হাতে করে দিত। গুড 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 গুড। আর যারা যারা বোটানিতে রয়েছে তারা ওই তোমার হচ্ছে অনিয়ন রুট টিপ, তাই না, বা গার্লিকের রুট টিপ দিয়ে তারা ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করে তারা তোমার হচ্ছে কি তারা প্ল্যান্ট সেলের যে ক্রোমোজোম তারা কিন্তু দেখেছে, তাই না? কারা কারা করেছো হাতে নাতে? যারা মাস্টার ডিগ্রি করেছো আশা করি সবাই করেছো। পেপারটা আমাদের স্যার মানে আন্ডার গ্রাজুয়েটে ছিল, মানে মাস্টার ডিগ্রিতে অন্য কিছু হ্যাঁ, ছিল। মানে বিএসসি বোটানিতেও, বিএসসিতে মাস্টার ডিগ্রিতে, মানে বিএসসিতেও থাকে আর মাস্টার ডিগ্রিতেও থাকে। এরা বিশেষ করে হচ্ছে কি তোমার মেটাফেজ ক্রোমোজোমকে বার করে সেখান থেকে ক্যারিওটাইপ ডিটারমিনেশন করে, তাই না? আর এগুলো আমি বেসিক্যালি হাতে নাতে করাই আর কি, মানে এগুলো প্র্যাকটিক্যাল গুলো আমি করাই, বিএসসি এমএসসি দুটোই মানে করাই। স্যার স্যার মাঠ থেকে গ্রাস অপার ধরে এনে আমাদের দিয়ে কাটাতো। আচ্ছা ভালো, চলো দেখো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য ক্রোমোজোমস ইন ইউক্যারিওটস? ওকে, তাহলে ইউক্যারিওটিকের ক্রোমোজোমের রাসায়নিক গঠন কি? তাহলে ইউক্যারিওটিকের ক্রোমোজোমের গঠনটা আমরা অলরেডি একটা কোশ্চেনে দেখছিলাম বা পড়েছিল। তো সেখানে আমরা দেখলাম যে প্রাইমারিলি ডিএনএ, হিস্টোন প্রোটিনস উইথ স্মল অ্যামাউন্ট অফ নন হিস্টোন প্রোটিনস অ্যান্ড আরএনএ, তাই না? এটা খুব ভালো কোশ্চেন। এটা তোমরা যারা হচ্ছে কি পড়াশোনার সাথে যুক্ত বা যারা পড়াশোনা তোমরা জানো, আশা করি বুঝতে পারছো যে দিস কোশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য এক্সাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকে ভালো করে মনে রাখবো। ইউক্যারিওটিকের ক্রোমোজোমের ক্ষেত্রে প্রাইমারিলি ডিএনএ থাকে, তার সাথে হিস্টোন প্রোটিন থাকবে, উইথ স্মল অ্যামাউন্ট অফ নন হিস্টোন প্রোটিন থাকতে পারে এবং আরএনএ থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? ভালো লাগছে তো ক্লাস? কি গো, ভালো লাগছে তো ক্লাস? যা, এরা হচ্ছে কি তোমার কিছুই বলে না, এরা স্যার চুপচাপ। বলুন, হ্যাঁ, স্যার ভালো লাগছে। ওকে, স্যার রিয়াক্ট করলাম তো। স্যার ভালো লাগছে, সবাই মিলে বলতে গেলে কিচিরমিচির হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখো নেক্সট। আর কোনো তোমাদের সমস্যা হচ্ছে না তো? মানে দেখো আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু রেগুলার ভিত্তিতে তোমরা ওয়েবসাইটটাকে একটু দেখবে, হ্যাঁ, মানে অ্যাপটাকে দেখবে। আমি এই কারণে বলে দিচ্ছি, আমরা কিন্তু আগের মতন আর নেই। আমরা রেগুলার ভিত্তিতে তোমাদের জন্য প্র্যাকটিস সেট, মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট এখনো স্যার দেওয়া হয়। ওইগুলো স্যার সাবমিট করছি তো, আপনি কি এগুলো দেখবেন? আমাদের এগুলো দেখতে পাবেন? হ্যাঁ আমি দেখতে পাবো, ঠিক আছে, অ্যাডমিন প্যানেল খুলে বসে আছে, মানে অ্যাডমিন দেখতে পাবে সবই। এবারে হয়তো আমি সবসময় সবটা দেখছি না সব, কারণ এতগুলো কোর্স হয়ে যাচ্ছে। তো তো ওতে হচ্ছে কি তোমরা তোমাদের টাইম মতন করে সবাই সাবমিট করবে আর কি, ঠিক আছে, প্র্যাকটিস করো।
স্যার ওই আপনি যেদিন যেগুলো পড়াচ্ছেন সেই দিন সেইগুলোকে সাবমিট করছেন। একদম একদম। আমি মানে তোমার মাধ্যমে সবাইকেই বলছি যে তোমরা যারা কোর্সটাতে জয়েন করেছো, তাই না, এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি সার্থক করতে পেরেছি কিছুটা হলেও, যে যাতে করে হাই কোয়ালিটির সমস্ত কিছু জিনিস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। হয়তো স্যার আহ, তবে একটা কথা স্যার, মানে হ্যাঁ। এই ওয়েবসাইটটা কিন্তু ঠিকঠাক ফাংশন করছে, কিন্তু অ্যাপে না কিছু কিছু জিনিস ম্যাল ফাংশন করছে, যেমন এই ফিল্টার গুলো কাজ করছে না। আমি ওটা হচ্ছে অ্যাডমিন, মানে আমাদের যেটা যে হচ্ছে কি টেকনিশিয়ান আছে তাকে অলরেডি জানিয়েছি। ও হচ্ছে কি একটা মানে সমস্ত জিনিসগুলোকে আপডেট বসিয়ে দেয়। মানে এখন এখন হচ্ছে F13 আছে, তো ওটা দেখবে হ্যাঁ। 14-এ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি, আমি আমি তো হচ্ছে কি সবসময় তো ওটাকে নিয়ে ঘাঁটছি না, তো কোনগুলো হচ্ছে ডিসফাংশন করছে আমি জানি। তো বেসিক্যালি এখন কাজ চলে যাচ্ছে মোটামুটি, মানে এমন নয় যে তুমি কাজ করতে পারছো না। তো ওতে হচ্ছে কি মানে কাজ চলে যাচ্ছে, মানে আমি জাস্ট বললাম আর কি, মানে একদম একদম একদম, তোমরা অবভিয়াসলি বলবে তোমাদের যদি কোনো মনে হয় যে এটা স্যার আপডেট করা উচিত বা এটা হচ্ছে অ্যাড করলে ভালো হয়, তাহলে আমি অবভিয়াসলি, যেহেতু দেখো এগুলো টাকা খরচা করে করা হয়েছে, এবারে প্রবলেমগুলো যেহেতু বেসিক্যালি তোমরা ইউজ করবে না, এবারে সেক্ষেত্রে তোমরা যদি হচ্ছে কি তোমার বেনিফিটেড হও বা তোমাদের যদি কোনো একটা রিকোয়ারমেন্ট লাগে যে স্যার এই জিনিসটা করলে ভালো হয়, তাহলে আমি অবভিয়াসলি করবো, কারণ এগুলো মানে এই জিনিসটা করে স্যার খুবই উপকার হয়েছে, মানে এই নোট গুলো খুব সাজানো গোছানো ভাবে পাওয়া যাচ্ছে, সব থেকে ভালো। হ্যাঁ একদম। তাহলে এখানে দেখো বটানি, জুলজি, ফিজিওলজি, টেস্ট, তাই না, টেস্টের জিনিসটাও কিন্তু আলাদা করে করে দেওয়া হয়েছে, তাই না। তো টেস্টের জিনিসটা হচ্ছে কি তুমি এখান থেকে পেয়ে যাবে। এই যে আজকে ধরো টেস্ট করানো হচ্ছে, টেস্টের কোশ্চেন পেপার এবং মক টেস্ট কিন্তু সবটাই তোমরা আলাদা আলাদা করে পেয়ে যাবে আর কি। ঠিক আছে, ধরো এখানে টেস্টে গেলে দেখো টেস্টের অ্যাপ্লাই করলে এই যে অলরেডি যে টেস্টটা হয়েছে সেটা কিন্তু চলে আসবে, তাই না। এই যে অলরেডি যে টেস্টটা হয়েছে চলে আসবে, এই যে টেস্ট 1 তার কোশ্চেন এবং সলভ, টেস্ট 2 আছে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, এখনো সলভ হয়ে গেলে চলে আসবে। হ্যাঁ, তো ওতে হচ্ছে ফিল্টার ব্যাপারটা মানে ইয়েতে ওয়েবসাইটে খুব সুন্দর হচ্ছে, কিন্তু ওটা হচ্ছিল, অ্যাপে হচ্ছিল, কোনো কারণে একটা ম্যালওয়্যার চলে এসেছে, ওটা ঠিক করে দিলে হয়ে যাবে। বাক্স বাক্স চলে এসছে আর কিছু। যাই হোক, স্যার আমি তো শুধু আপনার লিঙ্কটা থেকেই ঢুকতে পারছি, কিন্তু আমি অ্যাপস থেকে ঢুকতে পারছি না। অ্যাপটা তুমি ডাউনলোড করে আগে রেজিস্টার করে নাও, তখন তুমি পারবে। হ্যাঁ স্যার করেছি, তো বুঝতে পারছি না, ওখান থেকে হচ্ছে না। আপনি শুধু লিঙ্কটা দিয়েছেন, ওইটা থেকে একটু হচ্ছে, ওটাতে রেজিস্টার করেছি। তোমার ডাইরেক্টলি অ্যাপ মানে ওয়েবসাইটটা খুলে যাচ্ছে, তুমি ওয়েবসাইটটাকে হচ্ছে কি তোমার মানে লিঙ্কটাকে হচ্ছে কি ইয়ে করে দাও, ডিলিট করে দাও, দিয়ে তুমি অ্যাপ লিঙ্কটাকে ক্লিক করলে তুমি অ্যাপে চলে যাবে। মানে তোমার ওয়েবসাইটে তুমি যেহেতু লগ ইন করে রেখেছো, এই জন্য হচ্ছে কি বাই দ্য ফল্ট হচ্ছে কি তোমার লিঙ্ক থেকে ওয়েবসাইটে ইনডাইরেক্ট মানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। যখন তুমি হচ্ছে কি লিঙ্কটা ক্লিক করার আগে আমি বলে দিচ্ছি লিঙ্ক না, থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি না, তার সলিউশন হচ্ছে কি তুমি তোমার ইয়ে থেকে হিস্ট্রি থেকে ওয়েবসাইটটাকে ডিলিট করে দাও, দিয়ে তারপরে যখন লিঙ্কটাতে ক্লিক করবে, লিঙ্ক তখন তোমার অ্যাপেই খুলবে, দিয়ে অ্যাপে তুমি লগ ইন করে নেবে, দেখবে তোমার মাই লাইব্রেরিতে তোমার কোর্সটা চলে আসবে, আর তোমাকে বারবার করতে হবে না। ক্লিয়ার? ও, বুঝতে পেরেছো? এগুলো একটু তুমি তার মানে আমি অ্যাপসটা ডিলিট করে দেবো। অ্যাপসটা ডিলিট করবে। হ্যাঁ, বলছিলাম আমি কি বললাম? হ্যালো, হ্যাঁ বলো বলো। আমি ক্লাসটা করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ, কিসে কিসে? যখন লিঙ্ক করছি আমার হচ্ছে না, ওয়াইফাই কাজ করতে হচ্ছে, মানে মোবাইল ডাটা থেকে আমি ক্লাসটা করছি, মানে অ্যাপটা ঢুকতে পারছি, কিন্তু ওয়াইফাইটা যখন অন করছি তখন আর অ্যাপে আমি করতে পারছি। আচ্ছা, এটা প্রবলেমটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আমাকে একটু বলতে দাও। হচ্ছিল, কিন্তু এটাকে স্যার আমার ওই মানে সলভ হয়ে গেছে। আমি বলে দিচ্ছি শোনো, একটু এক মিনিট। এটা বেসিক্যালি তোমার যে যদি একটু বলেন খুব ভালো হয়। আমি বলে দিই, তখন দেখবে তোমার সলিউশনটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। সলিউশনটা হচ্ছে যে তোমার যে ওয়াইফাই যেটা লাগানো আছে সেখানে মানে কিছু হচ্ছে কি তোমার রেস্ট্রিকশন লাগানো আছে, তাই না। সেই রেস্ট্রিকশনটা দেখবে যারা তোমাকে ওয়াইফাই লাগিয়েছে তাদেরকে বলবে সেই রেস্ট্রিকশনটা তুলে দিতে, ঠিক আছে, দিলে তোমার অ্যাপ এবং ওয়েবসাইটটা খুলে যাবে। ঠিক আছে, স্যার আমি একটা কথা বলি, তুমি কিসের ব্রডব্যান্ড ইউজ করো? কোন কোম্পানির? আরে যার ওপেন হচ্ছিল না তোমার, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই জন্য তোমার হচ্ছে কি ওখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, বুঝলে তো। তুমি যে কোম্পানিকে লাগিয়েছে তোমাকে বলবে, সে তুলে দেয়। আর যে বলছিলে যে তার ওপেন হচ্ছে না, ওয়েবসাইটও চলে যাচ্ছে অ্যাপে, তুমি তোমার হচ্ছে কি দেখবে যে গুগল বা ক্রোমে গিয়ে
তোমার সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে তুমি বা হিস্ট্রি থেকে ডিলিট করে দাও। এবার লিঙ্কটা ক্লিয়ার করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, হিস্ট্রিটা ক্লিয়ার করে দিলে তখন তোমার হচ্ছে কি তুমি, কারণ হচ্ছে কি তুমি প্রথমে ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছো, এবারে তোমাকে ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। এবারে তুমি যখন ওয়েবসাইটের যেখানে খুলেছিলে সেখানে হিস্ট্রিটা ক্লিয়ার করে দেবে, তাহলে তুমি ডাইরেক্ট অ্যাপেই চলে যাবে, ওই লিঙ্কের মাধ্যমে অ্যাপেই চলে গেলে সেখানে একবার লগ ইন করে নিলে তোমার পার্মানেন্টলি ওখানে থেকে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর কারো সমস্যা হ্যাঁ কি? স্যার, লিংকের মাধ্যমে ডাইরেক্ট অ্যাপে চলে যাচ্ছি, ওখানে তো একবার লগ ইন করাই আছে, খুলে যাচ্ছে, কিন্তু অ্যাপস থেকে খুলতে পারছি না। ওটা তো বলে দিলাম, মানে কি বললাম এবারে বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। চলো এবার কোশ্চেন নাম্বার 7 দেখো। একটু ঘাটাঘাটি করলে তোমরা বুঝতে পারবে, তাই না? অনেকে এমন সমস্ত প্রবলেমগুলো বলো যেগুলো হচ্ছে কি নিজেরাই ঠিক করে নিতে পারো। যাই হোক, কোশ্চেন নাম্বার 7 বলছে, কোষে গোলগি বস্তুর ভূমিকা সঠিকভাবে কোন বিবৃতিটি শনাক্ত করে? ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এটি কোষের ডাকঘর হিসাবে কাজ করে, প্রোটিন এবং লিপিডকে পরিবর্তন ছাড়াই প্যাকেজিং করে ফরনের জন্য বা অন্যান্য অঙ্গাণুতে পাঠানোর জন্য। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 8 বলেছে, নিউক্লিয় আবরণের গঠন এবং কাজ কোন বিবৃতিটি নির্ভুলভাবে বর্ণনা করে? নিউক্লিয় আবরণের গঠন এবং কাজ কোন বিবৃতিটি নির্ভুলভাবে বর্ণনা করে, তাই না? তাহলে কি হবে? ইয়েস, যারা যারা বি বলেছে একদম সঠিক। এ মেমব্রেন, ডাবল মেমব্রেন স্ট্রাকচার উইথ নিউক্লিয়ার পোর দ্যাট রেগুলেট দ্য ট্রান্সপোর্ট অফ molecules between the nucleus and cytoplasm. Option B is the right answer. চলো কোশ্চেন নাম্বার 9 বলেছে, দেখো, which is the function significance of lysosomes in eukaryotic cell, তাই না? ইউক্যারিওটিক কোষে লাইসোজোমের কার্যকরী তাৎপর্য কি? তো বলেছে এরা কোষের শক্তির কেন্দ্র হিসাবে কাজ করে, যা শক্তি উৎপাদন করে। বলেছে দে কন্টেনিং দ্য ডাইজেস্টিভ এনজাইমস টু ব্রেক ডাউন দ্য ম্যাক্রোমলিকুলস worn out organelles and engulf the pathogens. Yes, option B is the right answer. যারা যারা অপশন বি করেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার 10 এবার বলেছে, দেখো, যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের রাইবোজোমের কাজের মধ্যে যদি পার্থক্য যদি করি তাহলে কোন বিবৃতি নির্দেশ করে, তাই না? প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রোক্যারিওটিকের রাইবোজোম নেই যেখানে ইউক্যারিওটিকের আছে, তাই না? এটা কি আমরা পার্থক্য বলতে পারি? দেখো, প্রোক্যারিওট রাইবোজোম হচ্ছে এমন কোষীয় অঙ্গাণু যেটা প্রোক্যারিওট ইউক্যারিওট সবারই থাকে, তাহলে সেক্ষেত্রে উই ক্যান নট ডিস্টিংগুইশ ইন দ্য প্রেজেন্স অফ দ্য রাইবোজোম, তাই না? তো আমরা প্রেজেন্স অফ দ্য রাইবোজোমকে দুটোকে আলাদা করতে পারি না। আচ্ছা, তারপরে বলেছে যে both type of cells use ribosome for protein synthesis but they differ in the size and composition, like 70S ribosomes in prokaryotes and 80S eukaryotic. একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার আমরা 11 আচ্ছা 11 তো নেই, এবারে জুলজি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এবারে জুলজি, তারপরে আমরা ফিজিওলজিতে যাব। জুলজিতে তোমরা জানো যে ক্লাসিফিকেশন অফ মেজর ইনভার্টিব্রেটস ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল, এই চ্যাপ্টারটা আমরা আবার রিভাইজ করেছিলাম, তাই না? তো ওতে হচ্ছে এই চ্যাপ্টার থেকে 10টি কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাকুরেটলি ডিস্টিংগুইশেস দ্য ক্লাস ডেমোস্পঞ্জি ফ্রম হেক্সাটিনিডা উইথ দ্য ফাইলাম পরিফেরা, তাই না? তাহলে পরিফেরা পর্বের ডেমোস্পঞ্জি এবং হেক্সাটিনিডা শ্রেণী থেকে নিচের কোন বিবৃতি থেকে পৃথক করে? ভালো কোশ্চেন, করো। দেখো, তাহলে এখানে বলেছে যে ডেমোস্পঞ্জিতে 6 রশ্মিযুক্ত সিলিকাময় স্পিকুল থাকে আর হেক্সাটিনিডা কেবল জৈব, না এরকম নয়। আমরা কি দেখতে পাই না, বলেছে যে ডেমোস্পঞ্জির ক্ষেত্রে কঙ্কাল সিলিকাময় হয়, একদম ঠিক, 6 রশ্মিযুক্ত নয়। আর স্পঞ্জিল তন্তু উভয় তন্তু বা উভয় দ্বারা গঠিত হতে পারে। অন্যদিকে হেক্সাটিনিডা কঠোরভাবে, হেক্সা মানে হচ্ছে কি বলেছিলাম, হেক্সা মানে 6, হেক্সা মানে হচ্ছে 6, তাহলে সেখানে 6 রশ্মিযুক্ত সিলিকাময় স্পিকুল দ্বারা গঠিত হয়, যা কাঁচের মতন জালিকা। একদম, তাহলে অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর, তাই না? তাহলে এটা যারা অপশন বি বলেছো একদম তারা ঠিক বলেছো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2
বলেছে রিগার্ডিং দ্য ফাইলাম নিডারিয়া হুইচ স্টেটমেন্ট কারেক্টলি ডিটেলস দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড লাইফ সাইকেল ডিফারেন্সেস বিটুইন ক্লাস স্কাইফোজোয়া অ্যান্ড হাইড্রোজোয়া। কি হবে বলো? ভালো করে কোশ্চেন পড়ো, দিয়ে উত্তর করো। দেখো তাহলে এখানে আমরা ভালো করে যদি লক্ষ্য করি যে নিডারিয়া পর্বের ক্ষেত্রে স্কাইফোজোয়া এবং হাইড্রোজোয়া, তাই তো? তাহলে এই দুটোর ক্ষেত্রে যদি আমরা কম্পারেটিভ স্টাডি করি, দেখো হাইড্রোজোয়াতে মেডুসা সাধারণত ভ্যালাম তোমার থাকে, গেস্ট্রোডার্মা তোমার হচ্ছে নিউরোসাইট থাকে না। আর যেটা স্কাইফোজোয়াতে মেডুসাতে ভ্যালাম থাকে না, এদের গেস্ট্রোডার্মিস হচ্ছে নিউরোসাইট থাকে। একদম, তাহলে অপশন এখানে হচ্ছে কি বি, যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো, তাই না? অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। বলেছে যে প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত ইউচেস্টোডা উপশ্রেণীর সঠিক বৈশিষ্ট্য কোনটা? ইউচেস্টোডা, তাই না? তো এটাও তোমরা আশা করি বলতে পারবে। তার কারণ হচ্ছে কি আমরা মেনলি ইউচেস্টোডার ক্ষেত্রে দেখতে পাই না, দে আর এন্ডোপ্যারাসাইট হয় উইথ দ্য বডি ডিভাইডেড ইন্টু স্কোলেক্স, নেক অ্যান্ড স্ট্রোবিলা, এবং স্ট্রোবিলা কনস্টিটিউট ট্রু প্রোগ্লোটিস অ্যান্ড দে আর কমপ্লিট ল্যাগ অফ ডাইজেস্টিভ সিস্টেম, তাই না? তাহলে এটা অপশন বি, যারা যারা বলেছো একদম সঠিক উত্তরই বলেছো। চলো কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, এখানে বলেছে এনিলডা পর্বের হিরুডিনিয়া উপশ্রেণীর অঙ্গ সংস্থানিক এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে বর্ণনা করে, তাই না? তাহলে কি হবে বলো? ইয়েস, এটাও বি হবে। হ্যাঁ, এখানে কি বলেছে, দে হ্যাভ ফিক্সড নাম্বার সেগমেন্টস ইউজুয়ালি 34, anterior posterior suckers, no chitin and a xylem filled with the botryoidal tissue, তাই না? তো এখানে আমরা অপশন বি এরটাকে সঠিক উত্তর হিসাবে, তাই কি ইউজুয়ালি 34 বা 35 বলতে পারো, ঠিক আছে, কাছাকাছি। তাহলে ওটা ঠিক করে নেবে। দেখো এবার কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দেখো যে আর্থ্রোপোডের পর্বের ক্রাস্টেসিয়া শ্রেণীর অন্তর্গত সিরিপিডিয়া উপশ্রেণীর সঠিক সংজ্ঞা কোনটি, তাই না? তো এটাও খুব ভালো কোশ্চেন। এটাও হচ্ছে তোমার অপশন বি, যারা বলেছো একদম সঠিক। দে আর সেসাইল এজ অ্যাডাল্ট, এনক্লোজড ইন দ্য তোমার ক্যালকেরিয়াস প্লেটস অ্যান্ড ইউজ মডিফাইড থোরাসিক অ্যাপেন্ডেজেস ফর ফিল্টার ফিডিং, যেমন হচ্ছে কি তোমার বেলানাস। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। বলেছে যে দেখো যে আর্থ্রোপোডা পর্বের মেরোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত জিফোসুরি এবং ইউরোপোটেরিয়া উপশ্রেণীর মধ্যে সঠিক পার্থক্যটা বিবৃত করো, ঠিক আছে? তো এটা যদি আমরা করি তাহলে কোনটা হবে বলো? সব উত্তর না স্যার, বি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বোটানি ক্ষেত্রে কি সবগুলো বি ছিল না আলাদা আলাদা ছিল? কিছু কিছু মানে বটানির একটা সি ছিল, বাকি সব বি ছিল, আর জুলজি এখনো পর্যন্ত সব বি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রবলেমটা হচ্ছে কি মাথায় রাখছি, নেক্সট থেকে আমরা ঠিক করে দেবো, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে দেখো আমরা উত্তরটা বি করব। তো এখানে জিফোসুরি উপশ্রেণীতে লিমুলাসের মতন বর্তমান রাজকাঁকড়া অন্তর্ভুক্ত, যারা ঘোড়ার খুরের মতন ক্যারাপেস এবং একটি দীর্ঘ টেলসনযুক্ত জীবন্ত জীবাশ্ম হিসাবে কাজ করে, যেখানে এই যে মনে রাখবে তোমার হচ্ছে কি পোটেরিডা বিলুপ্ত হচ্ছে কি তোমার প্রাগৈতিহাসিক দানবীয় ইউরিপোটেরিড নিয়ে গঠিত হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে যে মোলাস্কা পর্বের গ্যাস্ট্রোপোডা শ্রেণীর অন্তর্গত পালমোনাটা উপশ্রেণীর বৈশিষ্ট্য কোন বিবৃতিতে সঠিকভাবে বিস্তারিত করা আছে, তাই না? পালমোনাটা, ইয়েস, এটাও বি হয়ে গেছে। দেখো তো এটা আছে কি তোমরা জানো যে
এরা স্থলজ এবং সাধু জলের গ্যাস্ট্রোপড যাদের ফুলকা থাকে না, পরিবর্তে এই যে অত্যন্ত রক্তনালী সমৃদ্ধ মেন্টল গহ্বরটি বাতাস থেকে শ্বাস নেওয়ার জন্য ফুসফুসে রূপান্তরিত হয়েছে, যেমন হেলিক্স। চলো কোশ্চেন নাম্বার 8। পালমোনাটা ফর পালমোনারি স্যাক। হ্যাঁ, ইয়েস। চলো এবার বলছে মোলাস্কা পর্বের ক্ষেত্রে সেফালোপোডা শ্রেণীর অন্তর্গত পলিওডিয়া উপশ্রেণীর বর্ণনা নিচের কোনটি সঠিকভাবে প্রকাশ করে, তাই না? তো এটা আমরা যদি সঠিকভাবে দেখি তাহলে এটাও কিন্তু বি হচ্ছে। এদের ফলকটি অভ্যন্তরীণ ক্ষয়প্রাপ্ত বা সম্পূর্ণ অনুপস্থিত। এদের ক্রোমাটোফোর, একটি কালির থলি এবং চোষকযুক্ত 8টি থেকে 10টি বাহু কোর্সিকা থাকে, যেমন সেপিয়া বা অক্টোপাস। ঠিক আছে, চলো নেক্সট। বাকি তিনটে অপশন কি রাখ করতে পারে, সি আর ডি। হ্যাঁ, দেখো এবার কোশ্চেন নাম্বার 9 বলেছে যে ইকানোমাটা পর্বের অন্তর্গত এস্টেরোডিয়া এর শ্রেণীর তুলনায় ওফিউরেডিয়া শ্রেণীর কাঠামোগত সঠিক বর্ণনা কোনটি? এস্টেরোডিয়া এবং হচ্ছে তোমার ওফিওডিয়া। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পারেটিভ স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে ওফিওডিয়াতে দীর্ঘ সরু নমনীয় বাহু থাকে না, ঠিক আছে, যা একটি স্পষ্ট কেন্দ্রীয় ডিস্ক থেকে স্পষ্টভাবে পৃথক। এদের এম্বুরেক্লার খাঁজগুলো বন্ধ থাকে, এদের পায়ু থাকে না, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো লাস্ট কোশ্চেন জুলজির, ঠিক আছে। তো এখানে বলেছে যে নিমাটোডা পর্বের অন্তর্গত তোমার ক্রোমাটোরিয়া এবং হচ্ছে তোমার এনোপ্লিনা শ্রেণীর শ্রেণী বা উপশ্রেণীর মধ্যকার পার্থক্য আমরা কোনটা করবো? নিমাটোডা, তাই না? তো সেক্ষেত্রে এটা বি উত্তর হবে, তাই না? তার কারণ হচ্ছে ক্রেমাটোডিয়াতে ফাজমিট নামক আমরা বলেছিলাম একটা সংবেদনশীল অঙ্গ থাকে। এদের এমফিট গুলো সাধারণত ছিদ্রের মতন হয়, আর অন্যদিকে এনাপ্লিওতে প্লাজমিড থাকে না, তাই না? মানে ফাজমিটাকে তোমাদেরকে বলেছিলাম এটা সংবেদনশীল অঙ্গ, তাই না? মানে এটাকে কোনোভাবে সেই বায়োটেকনোলজির সাথে গুলিয়ে ফেলবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার আমরা ফিজিওলজি চলে যাব। ফিজিওলজিতে 10টি কোশ্চেন আছে, আমরা দেখে নেব। দেখো, তো ফিজিওলজির ক্ষেত্রে যেটা প্রথম কোশ্চেন আছে যে প্লাজমা পর্দার আণবিক গঠন এবং ফ্লুইডিটি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে বর্ণনা করে, তাই না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? চলো সবাই করো। সবাই সঠিকভাবে বলো। দেখো, তাহলে প্লাজমা পর্দা যেহেতু বলেছে, তাহলে এটা আমরা বেসিক্যালি যেটা করার চেষ্টা করছি, দেখো যে ফসফোলিপিডের তোমার হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড লেজের ঘনত্ব বৃদ্ধির মাধ্যমে, না ওরকম না। তাহলে ফ্যাটি আনস্যাচুরেটেডের উপর ভিত্তি করে ফ্লুইডিটি মেনটেন হয় না, অপশন এ বার। লিপিড রেপ্ট আর ডাইনামিক স্পেশালাইজড microdomains enriched in sphingolipids and cholesterol that serve as a platforms for cellular signaling, তাই না? লিপিড রেপ্ট হচ্ছে কি তোমার স্পিঙ্গোলিপিড এবং কোলেস্টেরল সমৃদ্ধ গতিশীল একটা স্পেশালাইজড তোমার হচ্ছে কি মাইক্রোডোমেইন, যা কোষীয় সংকেত পরিবহনে প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এটা ঠিক আছে, পরের অপশনটা দেখে নিই, তারপরে এটাকে আমরা কনফার্ম করবো। দেখো বলেছে পেরিফেরাল প্লাজমা প্রোটিন স্পেন অ্যান্ড এন্টায়ারলি হাইড্রোফোবিক কোর অফ দ্য লিপিড বাইলেয়ার টু ফর্ম দ্য হাইড্রোফিলিক চ্যানেল, না এই ধরনের কিছু না, পেরিফেরাল প্রোটিন হচ্ছে কাজ করছে না। আচ্ছা, কার্বোহাইড্রেট চেইনস অফ দ্য গ্লাইকোপ্রোটিনস অ্যান্ড গ্লাইকোলিপিডস আর এক্সক্লুসিভলি লোকেটেড ইন দ্য, না এটাও হবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, দেখো যে ট্রান্সমেমব্রেন পরিবহন প্রোটিন সম্পর্কে নিম্নলিখিত কোনটি হচ্ছে কি নির্ভুলভাবে ব্যাখ্যা করে, তাই না? কোশ্চেন নাম্বার লিখে উত্তর করো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার লিখে উত্তর করো। তো দেখো বলেছে রিগার্ডিং ট্রান্সমেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডিটেইলস দেয়ার স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ। ট্রান্সমেমব্রেন বলেছে দেখো ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কনসিস্ট অফ এন্টায়ারলি অফ হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিড
তাই না? ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনগুলো বলেছে সম্পূর্ণ হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক কি করে হবে? ট্রান্স মেমব্রেন বলেছে। আচ্ছা, এবার বলেছে দ্বারা গঠিত যাতে কোষীয় অভ্যন্তরে জলীয় পরিবেশে না, এটা ভুল। পেসিভ ক্যারিয়ার প্রোটিনস রিকোয়ার্ড ডাইরেক্ট এটিপি হাইড্রোলাইসিস। পেসিভ ক্যারিয়ার আবার বলেছে ডাইরেক্ট এটিপি হাইড্রোলাইসিস, তাহলে এটাও হচ্ছে কি ভুল। আচ্ছা, দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ প্রাইমারিলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট পাম্প 3 sodium আউট অফ দ্য সেল অ্যান্ড 2 potassium ইনটু দ্য সেল পার এটিপি হাইড্রোলাইসিস। এটা আমরা ঠিক বলতে পারি, তাই না? আচ্ছা, চ্যানেল প্রোটিনস ফ্রম টাইট chemical bonds with their cargo requiring a complete configuration reset for each individual ion transport, তাই না? তাহলে এটাও ভুল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। এবার বলেছে মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দায় তুলনায় অন্তঃপর্দায় কাঠামোগত এবং রাসায়নিক বিশেষত্বকে নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে শনাক্ত করে, তাই না? মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দার তুলনায় অন্তঃপর্দার ক্ষেত্রে ডিফারেন্সটা কি? বলো কি হবে? একদম। তাহলে আমরা জানি যে দ্য ইনার মেমব্রেন কন্টেইনস কার্ডিওলিপিন, এ ইউনিক ডাবল ফসফোলিপিড দ্যাট ডিক্রিজ দ্য প্রোটিন পারমেবিলিটি অ্যান্ড সিলস দ্য মেমব্রেন টু সাস্টেইন দ্য প্রোটন গ্রেডিয়েন্ট, তাই না? একদম। তাহলে অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এটা থিওরিতেও পড়েছি, তাই না? একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, বলেছে দেখো যে মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেজের আণবিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোন বিবৃতিটি সত্য, তাই না? মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেজের আণবিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোন বিবৃতিটি সত্য? একদম। তাহলে এখানে আমরা উত্তর করব অপশন সি এরটা, তাই না? অপশন সি। কেন উত্তর করব? দেখো সি, যেহেতু মাইটোকন্ড্রিয়ার এটিপি সিনথেজের আণবিক প্রক্রিয়ার কথা বলেছে, তো দেখো এখানে দ্য F1 ক্যাটালাইটিক সাবইউনিট অফ দ্য হাইড্রোফোবিক অ্যান্ড দ্য এমবেডেড ডাইরেক্টলি উইদিন দ্য লিপিড বাইলেয়ার অফ দ্য ইনার মেমব্রেন অ্যাক্টিং এজ দ্য প্রোটন হচ্ছে চ্যানেল না। এখানে বেসিক্যালি তোমরা জানো যে এটিপি সিনথেস কনসিস্ট করছে দেখো F0। এই F0টা কি হয় জানো? F0টা বেসিক্যালি হাইড্রোফোবিক এবং এমবেডেড করে থাকে প্রোটন চ্যানেলের সাথে, তাই না? হাইড্রোফোবিক হয় F0টা, হাইড্রোফোবিক। এবং এটা কোথায় থাকে না? প্রোটন চ্যানেলের সাথে এমবেডেড করা থাকে। আর যেটা F1টা মাথায় রাখবে, এটা কি হয়? হাইড্রোফিলিক এবং ক্যাটালাইটিক হেড যেটা ম্যাট্রিক্সের দিকে থাকে, তাই না? এটা যে হাইড্রোফিলিক হয়, হাইড্রোফিলিক। তো সেই সাপেক্ষে দেখি দেখো যে এক্সট্রা F1 ডোমেনের, আচ্ছা, দ্য ফিজিক্যাল রোটেশন অফ দ্য asymmetrical gamma shift of the F1 domains forces configuration change in the beta catalytic subunit dividing ATP synthase, তাই না? তো এটাই উত্তর হওয়া উচিত। বাকিগুলো কেন হলো না তাও আমি বলে দিচ্ছি। দেখো যেহেতু ফার্স্টেরটা যেটা বলেছে যে F1 ক্যাটালাইটিক সাবইউনিট দ্য হাইড্রোফোবিক, দেখো আমি এখানে বললাম কি হাইড্রোফিলিক, তাহলে এই জন্য এটা ভুল। বি বলেছে প্রোটন পাস ডাউন দেয়ার ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট from matrix to the intermembrane space through F0 subunit driven rotation, না, এটা এরকমটা হয় না। বেসিক্যালি আমরা দেখতে পাই কি যে এখানে যে তোমার প্রোটন যে হবে চলবে সেটা হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি তোমার একদম, তাহলে মেনলি হচ্ছে কি তোমার কার মাধ্যমে দিয়ে যাবে? F0 দিয়ে যাবে না। এখানে হচ্ছে কি তোমার দুটো সাবইউনিট মিলিয়ে হচ্ছে কি সেখানে যে তোমার গ্রেডিয়েন্টটা তৈরি করে তারপরে আর লাস্টে হচ্ছে কি তোমরা জানো এই ইন্টারমেমব্রেন স্পেস থেকে যখন ম্যাট্রিক্সের দিকে যাবে তখনই হচ্ছে কি তোমার প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়, যার কারণে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি তৈরি করে। আর লাস্ট এটা বলেছে দেখো যে এডিপি ফসফোরিলেশনের সাথে বিক্রিয়াটি যুক্ত করতে এটিপি সিনথেস সক্রিয় পরিবহন ব্যবহারের মাধ্যমে প্রোটনগুলোকে তাদের গ্রেডিয়েন্টের বিপরীত দিকে চালন করে না। তাহলে অপশন সি এই জন্য আমরা সঠিক উত্তরটা করব। কোশ্চেন নাম্বার 5।
বলেছে যে হুইচ স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ এনজাইমস অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি। যেহেতু বলছো তোমরা যে স্যার এটা পড়ানো হয়নি, তো এই জন্য আমি চেষ্টা করব এটাকে ভালো করে বলে দেওয়ার জন্য। দেখো, অ্যাক্টিভেশন এনার্জি তাকেই বলবো যে ন্যূনতম এনার্জি প্রয়োগ করলে কোনো একটা এনজাইম সে তোমার সাবস্ট্রেট টু প্রোডাক্টে কনভার্ট করার ক্ষমতা রাখে। তাহলে সেই ন্যূনতম এনার্জিটাকে আমরা কি বলি? অ্যাক্টিভেশন এনার্জি। এবারে তার সাথে এনজাইমের প্রপার্টিস বলেছে, তাহলে সেক্ষেত্রে ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে বলেছে এনজাইমস অল্টার দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই না? অ্যান্ড দ্য নেট থার্মোডাইনামিক ফ্রি এনার্জি চেঞ্জ হবে কেমিক্যাল রিয়াকশন টু মেক এ স্পন্টেনিয়াস, না এরকম নয়। ইকুইলিব্রিয়ামটাকে কনস্ট্যান্ট রাখে, তাকে অল্টার করে না। তো এটা হচ্ছে কি তোমার অতীব মিথ্যা কথা। এনজাইমস অ্যাসিলারেট দ্য রিয়াকশন রেটস বাই লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি। একদম। তাহলে উইদাউট এনার্জি, উইদাউট এনজাইম আর উইথ এনজাইম পার্থক্যটা কি? না, উইদাউট এনজাইম যদি কোনো রিয়াকশন আমরা করি সেখানে এনার্জির যে রিকোয়ারমেন্টটা বেশি লাগবে, আর যদি আমরা উইথ এনজাইম দিই তাহলে কম এনার্জিতে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হতে পারে। তো তার জন্য কি ঘটনা ঘটে? না, এনজাইম বেসিক্যালি সাবস্ট্রেটের যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে লোয়ারিং করে দেয়, ফলে সেখানে আমরা কি দেখতে পাবো? না, তোমার সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হতে গেলে অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে। আচ্ছা, স্টেবিলাইজিং দ্য হাইলি আনস্টেবল ট্রানজিশন স্টেট অফ দ্য সাবস্ট্রেট, তাই না? অর্থাৎ বলেছে যে সাবস্ট্রেটের অত্যন্ত অস্থিতিশীল ট্রানজিশন স্টেট স্থায়িত্ব প্রদানের মাধ্যমে বিক্রিয়ার হার ত্বরান্বিত করে, তাই না? একদম। তাহলে এটা কিন্তু ঠিক কথা বলেছে, তাও আমরা বাকিগুলো দেখে নিই। তো এখানে বলেছে দ্য লক অ্যান্ড কি মডেল ডেসক্রাইবস দ্য হাউ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম ইজ হাইলি ফ্লেক্সিবল and change shape to feed the substrate only after binding। দেখো, তাহলে বলেছে যে লক এন্ড কি যে মডেলটা, সেটা বলেছে যে এমন একটা মডেল যেটা কিনা হচ্ছে কি কিভাবে একটি এনজাইমের সক্রিয় স্থানটি অত্যন্ত নমনীয় হয় এবং সাবস্ট্রেট যুক্ত হওয়ার পরেই কেবল তার সাথে মানানসই আকার ধারণ করে না। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমরা সঠিক হিসাবে বলতে পারবো না। কেন বলতে পারবো না? একদম। তাহলে এটা কিন্তু হচ্ছে কি সাবস্ট্রেট এবং এনজাইম বোথ আর ইনডিউস ফিট বলে দিয়েছে। ইয়েস, এটা হচ্ছে ইনডিউস ফিটটাকে এখানে লক এন্ড কি এর আন্ডারে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, তাই না? কারণ ইনডিউস ফিট মডেলে আমরা যেটা বলি যে কাঠামোগত নমনীয়তা বর্ণনা করে, তাই না? কিছু অনুঘটকের আরএনএ হলো এই ধরনের হচ্ছে কি তোমার রাইবোজামের ক্ষেত্রে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তাহলে এটা ইনডিউস ফিট মডেলের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে। আর সাবস্ট্রেট এবং এনজাইম তাদের জন্য স্পেসিফিক যে ঘটনা সেটার জন্য লক এন্ড কি, তাই না? সেটা হচ্ছে কি তোমার মডেল দাবি করে। তাহলে এটা হচ্ছে ইনডিউস ফিটটাকে দাবি করছে, তাহলে এই জন্য এটা ভুল হয়ে। আচ্ছা, এবার ডি বলছে কি দেখো, এভরি সিঙ্গেল বায়োলজিক্যাল অ্যাক্টিভ এনজাইম আইডেন্টিফাইড টু ডেটা that is composed strictly of amino acid polymer chain with no exceptions। বলেছে আজ পর্যন্ত চিহ্নিত প্রতিটি একক জৈবিকভাবে সক্রিয় এনজাইম কোনো ব্যতিক্রম ছাড়াই কঠোরভাবে অ্যামাইনো অ্যাসিড পলিমার দ্বারা শৃঙ্খল দ্বারা গঠিত, না এরকম তো কিছু নয়, তাই না? যেমন হচ্ছে ব্যতিক্রম হিসাবে আমরা রাইবোজামের কথা বললাম, তাই না? রাইবোজাইম। তো সেক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে কি তোমার ভুল। তাহলে আমরা অপশন বি এরটা করব। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো তো? আমি অনেকক্ষণ তোমাদের ফিডব্যাক নিয়ে নিই। তাহলে ভালো লাগছে বা কোশ্চেনগুলো কেমন লাগছে বলো? ভালো লাগছে আর বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ওকে, চলো কোশ্চেন নাম্বার 6 এ চলে যাই, তাই না? কোশ্চেন নাম্বার 6 দেখো, এবার বলছে যে এনজাইম দ্বারা ব্যবহৃত অনুঘটক বা ক্যাটালাইটিক মেকানিজমসকে কোন বিবৃতিটি সঠিকভাবে ব্যাখ্যা করে, তাই না? ক্যাটালাইটিক মেকানিজমস, ইয়েস। দেখো, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বেসিক্যালি তোমরা জানো কোএনজাইমস আর ট্রানজিয়েন্ট অর্গানিক মলিকুলস অফেন derived from the vitamins that assist enzymes by transforming chemical groups during catalysis। আচ্ছা, এর পাশাপাশি আমরা কেন অপশন এ সি ডি করলাম না? দেখো, এখানে ফার্স্ট যে অপশনটা বলেছে যে সমযোজী অনুঘটকে, মানে যেটা কোভ্যালেন্ট ক্যাটালাইসিস, যেটা সাবস্ট্রেট এবং এনজাইম সক্রিয় স্থানে একটি স্থায়ী এবং অপরিবর্তনীয় সমযোজী বন্ধন তৈরি হয়, যাতে বিক্রিয়াটি
বিপরীতমুখী হতে না পারে, তাই না? তোমরা জানো যে এরা বেসিক্যালি এই কারণে যুক্ত হয়, যার যার কারণটা হচ্ছে কি না কোনো একটা কমপ্লেক্স যখন তৈরি করছে যাতে করে স্পেসিফিক এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারে এবং যার কারণে তার অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করতে পারে এবং সে রিয়াকশনটাকে কন্টিনিউ করতে পারে, তাই না? তাহলে এই ধরনের বিপরীতমুখী হতে পারে না, এটা সম্পূর্ণ নয়। আচ্ছা, মেটাল আয়ন অনুঘটকে ধাতব আয়নটিকে কঠোরভাবে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। চার্জের স্থায়িত্ব প্রদান বা জারণ বিজারণ বিক্রিয়ায় এটি কখনোই অংশগ্রহণ করতে পারে না, এটা ভুল। আচ্ছা, আবার বলে যে অ্যাসিড বেস অনুঘটক কেবল বহিঃকোষীয় তরলে সংগঠিত বিক্রিয়াগুলোর মধ্যেই সীমাবদ্ধ এবং এটি এনজাইমের সক্রিয় স্থানের খাঁচের মধ্যে ঘটতে পারে না, এটা ভুল। তাহলে আমরা এই জন্য অপশান বি এরটাই সঠিক উত্তর করে আসবো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে দুটো কাইনেটিক্সের কথা বলা আছে, একটা কেএম এবং একটা ভিমেক্স। আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি যে কেএম হলো এমন একটা প্যারামিটার, এটা হচ্ছে কি সেই প্যারামিটার যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কোনো একটা এনজাইমের রিয়াকশনের ক্ষেত্রে যার ভেলোসিটিটা হাফ অফ ভিমেক্স হয় তখন তাকে আমরা কি বলি, কেএম। তাহলে কেএম ইজ ওয়ান টাইপ অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাই না? যে কনসেন্ট্রেশনে বিক্রিয়ার রেটটা হাফ অফ ভিমেক্স হয় সেটাকে আমরা কেএম দিয়ে রিপ্রেজেন্ট করি। আর ভিমেক্স হচ্ছে কি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যে গতি সেটাকে আমরা ভিমেক্স দিয়ে প্রকাশ করি। তো সেটাকে যদি আমরা এনজাইম গতিবিদ্যায় মাইকেলিস মেন্টেন নীতি ব্যবহার করে কেএম ভিমেক্স প্যারামিটারকে দুটিকে কিভাবে সঠিকভাবে আমরা ব্যাখ্যা করি, তাহলে যে কথাটা আমি বললাম সেই কথাটা দেখো অপশানে খোঁজো কোথায় আছে, তাই না? আমি যে কথাটা বললাম সেই কথাটা যদি তোমরা অপশানে খোঁজো তাহলেই তো উত্তর বেরিয়ে আসবে, তাই না? তাহলেই তো উত্তর বেরিয়ে আসবে। দেখো তাহলে এটা বেসিক্যালি উত্তর কি হবে গো, বি এরটা হবে। তার কারণ দেখো এই যে ভিমেক্স রিপ্রেজেন্টস দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম রেট অফ রিয়াকশন অ্যাচিভড when the enzyme active sites are completely saturated with the substrate, তাই না? যদি হচ্ছে কি তোমার এনজাইমের সমস্ত হচ্ছে কি তোমার অ্যাক্টিভ সাইট যদি সাবস্ট্রেটের সাথে হচ্ছে কি তোমার স্যাচুরেটেড হয়ে যায় তাহলে সেখানে আমরা রেট অফ রিয়াকশনটা হচ্ছে ভিমেক্স হিসাবে পাবো, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 8। ইয়েস অরিন্দম, ডোন্ট ওয়ারি। চলো কোশ্চেন নাম্বার 8। দেখো তো এখানে বলেছে লাইন উইভার বার্গ প্লটের স্থানাঙ্ক এবং গাণিতিক বৈশিষ্ট্যগুলোকে নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে ব্যাখ্যা করে, ঠিক আছে? এটা যেহেতু হচ্ছে থিওরিটা পড়ালে ভালো করে তোমরা বুঝতে পারবে, তাই না? তো এটা বেসিক্যালি আমরা একটা ইকুয়েশন মানে লাইন দুইভার বার্গ যে সমীকরণ ছিল না, এই সমীকরণটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানে, যদি ভুল হয় তাহলে তোমরা বলে দেবে কারণ আমি চেষ্টা করছি, তাই না? তো এটা বেসিক্যালি 1/v0 সমান km/vmax ইন্টু, ঠিক আছে, 1 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লাস তোমার হচ্ছে 1/vmax। এটা আমি পড়াবো এবং তোমাদেরকে ইকুয়েশনটা করে দেখাবো। তো এই যে ইকুয়েশনের ওয়াই ছেদকটা যেটা হয় সেটা হচ্ছে কি তোমার ওয়াই ছেদকটা যেটা হয় সেটা 1/vmax হয়, আর যেটা এক্স এর ছেদকটা যেটা হয় সেটা কি হয় না -1/km হয়, ঠিক আছে? এইটুকু মনে রাখলেই আমরা পেয়ে যাব। এবং হচ্ছে কি নতি বা ঢাল যেটা হয় না, নতি বা ঢাল সেটা মনে রাখবে, সেটা হচ্ছে কি হয় না km/vmax। এইটুকু আপাতত মনে রাখতে পারবে না। দেখো এটা ইকুয়েশন 1/v0 সমান km/vmax ইন্টু 1 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লাস 1/vmax। ওয়াই এর ক্ষেত্রে যে ছেদকটা হয় সেটা 1/vmax, এক্স এর ক্ষেত্রে হয় -1/km। দাঁড়ান আমি মুছে দিয়ে সাইডে করে দিচ্ছি, -1/km। আর যেটা নতি বা যেটা আর একটা কি নাম বললাম গো, বা ঢাল, বা যেটাকে আমরা ইংলিশে কি বলি স্লোপ, সেই স্লোপটা হয় কি km/vmax। এইটা যদি মনে রাখো না তাহলে আর কিছু লাগবে না। এবারে এখানে আমরা অপশানে চলো, অপশানে কি বলেছে, অপশানে দেখো সি এরটাতে বলেছে, তাই না? এই যে এখানে বলেছে যে দেখো আমি এই কারণে করিয়ে দিলাম, তোমরা জানো এনজাইম কাইনেটিক্স থেকে এবারে SLST 11-12 একটা ভালো কোশ্চেন ছিল, তাই না? এটা ভালো কোশ্চেন ছিল।
তো সেই জন্য হচ্ছে কি ওখানে আমি করিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দেখো স্লোপ যেটা তৈরি হয় সেটা কেএম বাই ভিমেক্স অনুপাতে আমরা সংজ্ঞায়িত করে দেয়, তাই না? এটা মনে রাখতে পারবে তো? এই যে জিনিসগুলো বললাম একটু মনে রেখে দেবে, হ্যাঁ, কষ্ট হলেও মনে রেখে দেবে, কষ্ট হলেও মনে রেখে দেবে, ঠিক আছে? কষ্ট হলেও মনে রেখে দেবে। লাইন ওয়েভার বা বার প্লট Yes, খুবই yes. শিখবো। হ্যাঁ, এটা ভালো করে মনে রেখে দেবে। চলো নেক্সট, পরে কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, হাউ টু কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ অ্যান্ড আনকম্পিটিটিভ এনজাইম ইনহিবিটরস ডিফার ইন দেয়ার বাইন্ডিং টার্গেটস অ্যান্ড কাইনেটিক ইফেক্টস, তাই না? তো এখানে বেসিক্যালি আমরা 3 ধরনের যে ইনহিবিশন পাই, আমি ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করব, তাই না? এই যে 3 ধরনের যে ইনহিবিশন, যেটা কম্পিটিটিভ ইনহিবিশন, তোমরা জানো যে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট এবং ইনহিবিটর বাইন্ডিং সাইট যদি মানে অ্যাক্টিভ সাইট এটাতেই দুজন কম্পিটিশন করবে, তাই না? এনজাইমের অ্যাক্টিভ সাইডে সাবস্ট্রেটও এসে বাইন্ড করার চেষ্টা করছে, আবার ওখানে হচ্ছে কি তোমার ইনহিবিটরও বাইন্ড করার চেষ্টা করছে। তাহলে তার ফলে যে ইনহিবিশনটা হয় সেটা হচ্ছে কি তোমার কম্পিটিটিভ ইনহিবিশন। আনকম্পিটিটিভের ক্ষেত্রে তোমরা জানো যে আরেকটা সাইড থাকে ক্যাটালাইটিক সাইড, সেখানে কি ইনহিবিশন করছে, আর এটা নন কম্পিটিটিভ। আর আনকম্পিটিটিভ ক্ষেত্রে কম্পিটিটিভ না স্যার, নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ, হ্যাঁ। আর আনকম্পিটিটিভের ক্ষেত্রে তোমরা জানো সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্সে তোমার হচ্ছে ইনহিবিশন গিয়ে মানে ইনহিবিটর গিয়ে সেখানে ইনহিবিশন করে। তাহলে এই যে 3টে কথা বললাম, তো সেই সাপেক্ষে এখানে যদি আমরা দেখি, যদিও আমি যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টের উপর এখানে অপশনগুলো নেই, এখানে বেসিক্যালি কেএম ভিমেক্স এর হচ্ছে মানের কম বেশির উপর ডিপেন্ড করে দিয়েছে, তাই না? আমি ভালো করে এগুলো পড়াবো তোমাদের, ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই। তো এইটুকু মনে রাখো যে এখানে যে অপশনগুলো দিয়ে রয়েছে তার ক্ষেত্রে তোমরা মনে রাখবে নন কম্পিটিটিভ ইনহিবিটর বাইন্ডস টু দা, এই তো আছে, এই তো নন কম্পিটিটিভ ইনহিবিটর বাইন্ড টু দা অ্যালোস্টেরিক সাইট, যেটা বললাম, on either the free enzymes or enzyme substrate complex reducing the apparent Vmax while keeping the Km unchanged, তাই না? তাহলে এখানে বি এরটাই হবে, ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি তোমাদের ক্লাসে যখন আমি পড়াবো, ঠিক আছে, কেন ভিম্যাক্স কমছে, কেন হচ্ছে Km হচ্ছে আনচেঞ্জড, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন আজকে আমাদের, ঠিক আছে, লাস্ট কোশ্চেন। তো দেখো এখানে বলেছে এনজাইমের কার্যকারিতার বিপাকীয় নিয়ন্ত্রণকে নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে বর্ণনা করো? এনজাইমের কার্যকারিতা, ঠিক আছে। তো দেখো এনজাইমের কার্যকারিতা সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে কি দেখবো এখানে, অপশন এনজাইমের কার্যকারিতা মানে মেটাবলিক রেগুলেশন অফ দ্য এনজাইম অ্যাক্টিভিটি, একদম। তাহলে সেক্ষেত্রে এখানে উত্তর হবে অপশন সি, যে ফিডব্যাক ইনহিবিশন ঘটে যখন এটি বিপাকীয় পথের চূড়ান্ত শেষ পর্যায়ে শেষ পদার্থটি সেই পথের একটি প্রাথমিক ও হার নির্ধারক এনজাইমের অ্যালোস্টেরিক ইনহিবিশন হিসাবে কাজ করে, তাই না? তাহলে অপশন হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আপাতত হচ্ছে কি এখানে আমরা শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো তোমরা তাহলে বলো, ঠিক আছে? তো ভালো লেগেছে, ঠিক আছে, এরকমই ক্লাস থাকবে, ঠিক আছে, এরকমই আমরা। হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে কি তোমরা রেগুলার ভিত্তিতে লাইভ ক্লাসগুলো যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেই চেষ্টা করবে, ঠিক আছে। আমরা লং টাইম এ হাঁটছি, তাই না, লং পিরিয়ড অফ টাইম। তাহলে তার কারণ হচ্ছে কি এই যে এখন পরীক্ষা তোমরা হচ্ছে না, তো অতএব হচ্ছে কি আমরা ধাপে ধাপে এগিয়ে আমরা কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করব, ঠিক আছে। তো তোমাদের কাছে একটাই বলার, লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে যাতে করে সমস্ত জিনিসগুলো যাতে তোমরা বুঝতে পারো।